রাত 1টা। চামেলির ঘর থেকে টলতে টলতে বেরোচ্ছে হলধর। পুরুষটি বেশ দীর্ঘকায় ও স্বাস্থ্যবান। গায়ের রং ফর্সা, ঘোলাটে চোখ জোড়া, চুল উস্কো খুস্কো। নিজের গাড়ি নিয়ে সে আজ বেরোতে পারেনি, সেটা কদিন আগেই সারাই করতে দেওয়া হয়েছে। তাই রীতিমতো মদ্যপ অবস্থায় একটা ক্যাব বুক করে সে। শোভা বাজার থেকে মানিকতলার দূরত্ব কম। তার উপর এত রাতে রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা। গাড়ি চলল হু হু করে। মানিকতলার বলদিয়া পাড়ার সামনে এসে গাড়ি থামল। হলধর গাড়ি থেকে নেমে পকেট থেকে একটা 500 টাকার নোট বার করে ড্রাইভারকে দিতেই ড্রাইভার বলল, छुट्टा नहीं है साहब। হলধর নেশাতুর কণ্ঠে বলল, रख लो, मौज करो भाई, हम भी मौज करेंगे, तुम भी मौज करो। ক্যাব চলে গেল। হিন্দি ছবির একটা গান করতে করতে নিজের বাড়ির গলিতে প্রবেশ করল হলধর। চওড়া গলির দুদিকে বড় বড় নিস্তব্ধ বাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। হলধর টলতে টলতে নিজের বাড়ির সামনে এসে কলিং বেল টিপল। তারপরে ওর নজর গেল সামনের বাড়ির দিকে। সেই বাড়ির একতলায় থাকে ওদের প্রতিবেশীদের একমাত্র মেয়ে পিয়া। সেই মেয়েটি রোজ রাত থেকে ভোর অবধি জানলার সামনে বসে বসে পড়াশোনা করে। হলধর তার দিকে ঠাঁয় তাকিয়ে রইল। টেবিল ল্যাম্পের আলোয় মেয়েটার শরীরটা আরো সুন্দর মনে হলো ওর। একটা সিটি মেরে সে মেয়েটিকে ডাকল। মেয়েটি চমকে উঠে জানলা থেকে উল্টো দিকের বাড়ির সামনে হলধরকে দেখল। এমন সময় হলধরের বাড়ির দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে আছে ওর স্ত্রী বন্দনা। হলধর বাড়িতে ঢুকতে ঢুকতেই স্ত্রীর উদ্দেশ্যে বলল, কাল ভোরবেলা আমি বেরোবো, তাড়াতাড়ি খেতে দাও, ভোর 5টায় আমায় ডেকে দিও। আর একটা কথা, এই জিনিসটা ধরো, এতে গয়না আছে। কাল সকালে এটা নিয়ে আমায় বেরোতে হবে। সাবধানে রেখো, 10 লাখ টাকার গয়না আছে, কিন্তু তোমায় বেঁচলেও এই টাকা উঠবে না, বুঝলে? বন্দনা ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে স্বামীর হাত থেকে গয়নাটা নিয়ে সদর বন্ধ করে দিল। সাবস্ক্রাইব করুন আমাদের অ্যানিমেশন চ্যানেল টুন বাংলাকে। চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রইল। সূর্য আর আকাশ পদার্পণ করতে চলেছে তাদের রহস্যের দুনিয়ায়। চলুন আমরা তাদের কিছু কীর্তিকলাপের সাক্ষী হয়ে থাকি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, হলধর হালদারের অন্তর্ধান। সাত সকালে ল্যান্ডফোন বাজার শব্দে ধড়মড় করে খাটে উঠে বসল আকাশ। পাশের ঘরে কম করে 5 বার এই রিংটা বেজেছে, কিন্তু কেউ ফোনটা তুলছে না। আকাশ দেখল সামনে ইজি চেয়ারে বসে খবরের কাগজের পাতা উল্টাচ্ছে সূর্য। আকাশ ক্ষুব্ধ হয়ে বলল, কিরে, এতক্ষণ ধরে যে ফোনটা বাজছে, তুলছিস না কেন? সূর্য খবরের কাগজ থেকে মুখ না তুলেই বলল, শুনতেই যখন পাচ্ছিস তখন নিজেই ফোনটা তোল না। কিন্তু আমি তো ঘুমোচ্ছিলাম, তুই তো জেগে বসে আছিস। ভুল, আমি জেগে বসে বসে খবরের কাগজ পড়ছি।
ওদের তর্কাতর্কিতে ফোনটা এতক্ষণে কেটে গিয়েছিল। আকাশ গজগজ করে বিছানা থেকে বেসিনের কাছে গিয়ে মুখ ধুল। তারপর ব্রাশে মাজন লাগিয়ে দেখল দোতলায় 2 কাপ চা নিয়ে উঠে আসছে ভরত। আকাশ ওকে দেখে ধমকে উঠল। ওই, এতক্ষণ ধরে যে ফোনটা বেজে চলেছে শুনতে পাসনি? পেয়েছি ছোট দাদা বাবু। মরকট, শুনতে যখন পেয়েছিস সেটা তুলিসনি কেন? বড় দাদা বাবু যে বারণ করলেন, বললেন আপনি কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছেন, ওই আওয়াজ ছাড়া আপনাকে ঘুম থেকে তোলা অসম্ভব। নাটক সব। আর এটা কি করে নিয়ে যাচ্ছিস ও ঘরে? আগে দাদা বাবু, আপনাদের চা। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু লিকার চা কেন? আমি তো দুধ চা খাই। আগে বড় দাদা বাবু বলল। আরে রাখ তোর বড় দাদাবাবুকে, যা রান্নাঘরে গিয়ে আমার চায়ে দুধ চিনি এসব দিয়ে নিয়ে আয়। আর তোর বড় দাদাবাবুকে বলে দিস সকালের চা নিয়ে ছেলে খেলা আমি একদম পছন্দ করি না। এমন সময় আবার ল্যান্ডফোনটা বেজে উঠল। আকাশ ব্রাশ করতে করতেই ফোনটা তুলল। হ্যালো, কে? ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো, হ্যালো আকাশ, আমি রোহিত বলছি রে। কতক্ষণ ধরে ট্রাই করছি তোকে। যাকে শোন, তুই আর তোর ভাই যদি ফ্রি থাকিস তাহলে তোরা দুজনে একবার থানায় আসতে পারবি? কেন? অপরাধটা কি আমাদের? আবার আর কি, আয় না ভাই, তাড়াতাড়ি একটা দরকার আছে। আরে দরকারটা কি সেটা তো বল। আরে আয় আয়, তারপর বলছি। সূর্য বোস ও আকাশ বোস 2 যমজ ভাই। যদিও সূর্য কয়েক মিনিটের বড় আকাশের থেকে। মা বাবা মারা গেছে বহুদিন হল। ওদের সেইভাবে কোনো আত্মীয় স্বজনও নেই। সংসারে তাদের নিজের বলতে একজন কাজের লোক রয়েছে, যার নাম ভরত। এই 2 ভাইয়ের যত জুলুম ওই ভরতের ওপর দিয়েই মেটে। যমজ হলেও সূর্য ও আকাশের স্বভাবে বিস্তর তফাৎ লক্ষ্য করা যায়। সূর্য ভীষণ সিরিয়াস টাইপের ছেলে, স্বাস্থ্য সচেতন, পরিমাণ মতো ঘুম, পরিমাণ মতো খাবার, নিয়মিত যোগ ব্যায়াম, এই হলো তার রুটিন। উল্টো দিকে আকাশ নিজের জীবনে খাওয়া দাওয়া আর ঘুমটাকেই সিরিয়াসলি নিতে পারে। অর্থাৎ আকাশকে এক বাক্যে অলস প্রাণী বলা যায়। তবে বুদ্ধি আকাশের অনেক বেশি, আর শক্তি বেশি সূর্যের, অনেকটা কৃষ্ণ সমেত বলরামের মতন। ইতিমধ্যে কলকাতার রহস্য সন্ধানী হিসেবে ওদের নাম হয়েছে। এখন তাদের মাঝে মাঝে কেস সলভের জন্য ডাক পড়ে। যেমন আজ একটু আগেই আকাশের ছোটবেলার বন্ধু ইন্সপেক্টর রোহিত ওদের ডেকে পাঠালো। রোহিতের ডাকে সূর্য আর আকাশ তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ল। শ্যামবাজার থেকে একটা বাস ধরে তারা নেমে পড়ল মানিকতলায়। থানার কাছে গিয়ে আকাশ রোহিতকে ফোন করে বলল, কিরে ভাই, চলে এসেছিস তো? ঢুকবো থানায়? না না, তোরা বাইরেই দাঁড়া, আমি বেরোচ্ছি। কিছুক্ষণের মধ্যে রোহিত থানা থেকে বেরিয়ে ওদের সামনে এসে বলল, তারপর এখন কোনো কেস হাতে নেই, তাই তো? এই প্রশ্নটা ফোনে করতে পারতে না? এত দূর এখানে ডেকে আনলে এই প্রশ্ন করতে? আরে সূর্য, তুমি আমায় এত অপছন্দ কেন করো বলো তো? শ্যামবাজার থেকে মানিকতলার কতই বা দূর, 10-20 টাকা নয় আমার জন্য খরচা করলেই, এতে এত রাগ করার কি আছে বলো তো? আগের কেসগুলো থেকে তো ভালোই কামিয়েছো। সূর্য আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আকাশ বলে উঠল, রোহিত, তুই কি জন্য ডেকেছিস সেটা বলবি? বলবো বলবো, আরে বলার জন্যই তো ডেকেছি ভাই। চল, সামনে একটা চায়ের দোকান আছে, চা খেতে খেতে বলবো, কেমন? থানা থেকে কিছু দূর এগিয়ে এসে একটা ছোট্ট চায়ের দোকানের সামনে সূর্য দোকানদারের উদ্দেশ্যে বলল, ভাই 2 কাপ দুধ চা আর 1 কাপ লিকার চা দাও তো। দোকানদার চা দিল। ওরা যে যার চা নিয়ে বেঞ্চে বসল। রোহিত চায়ের কাপে গভীর একটা চুমুক দিয়ে বলল, তোদের একটা কেসের ব্যাপারে ডাকলাম। আসলে কেসটা আমার চোখে খুব সামান্য, বুঝলি? ব্যাপারটা হলো, রোহিত, তুই ব্যাপারটা প্রথম থেকে বল। মাঝখান থেকে বলতে শুরু করলে
বারে বারে তোকে থামিয়ে প্রশ্ন করব, তাতে ঘটনার ছন্দ কেটে যাবে। তার থেকে ভালো তোর হাতে যদি সময় থাকে তাহলে ব্যাপারটা গুছিয়ে প্রথম থেকে বল। রোহিত বলতে শুরু করলো। আচ্ছা, গতকাল রাত ঠিক 9টার সময় থানায় বসে আছি। এমন সময় হঠাৎ একজন কনস্টেবল এসে আমায় বলল, স্যার বাইরে আসবেন একটু, খুব ঝামেলা হচ্ছে, আমরা সামলাতে পারছি না। আমি বললাম, বাইরে মানে? থানার বাইরে? না না, মানে আপনার ঘরের বাইরে। আমি বিরক্ত হয়ে বললাম, কে করছে ঝামেলা? হ্যাঁ, একটা মেয়ে ছেলে। কনস্টেবলের ভাষা শুনে আমি রেগে গেলাম। বললাম, মুখের ভাষা ঠিক করো। সরি স্যার, ভুল হয়ে গেছে। আসলে এই মেয়ে তো বাকি মেয়েদের মতো নয়, তাই ভুল হয়ে গেছে। সরি স্যার। বাকি মেয়েদের মতো নয় মানে? কৌতূহল বসে প্রশ্ন করলাম। আমতা আমতা করে কনস্টেবল বলল, মানে এই মেয়েটা সরি স্যার, মানে এই মেয়েটা প্রস্টিটিউট। আমি আর কথা না বাড়িয়ে কেবিন থেকে বাইরে এসে দেখলাম থানার বাকি পুলিশদের সাথে একটি মেয়ের সামান্য তর্কাতর্কি হচ্ছে। মেয়েটি সুশ্রী হলেও অতিরিক্ত সাজে মেয়েটির সুন্দর রূপ ঢাকা পড়ে গেছে। আমি গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার, এত হল্লা কেন? মেয়েটি আমার কাছে এগিয়ে এসে বলল, আমার নাম চামেলি। দেখুন স্যার, আমার একটা লোকের বিরুদ্ধে অভিযোগ আছে। সেই হারামজাদা আমার গয়না নিয়ে ভেগেছে। আপনি মালটাকে খুঁজে বের করে আমার গয়নাটা উদ্ধার করে দিন। আমি বললাম, এরকমভাবে এক নিঃশ্বাসে বলে গেলে তো হবে না। তুমি থাকো কোথায়? যেখানে আপনাদের সমাজের ভদ্রলোকেরা রাতের বেলায় যায়, আমি সেখানেই থাকি স্যার। তবে যে আমার গয়না নিয়ে ভেগেছে সে কিন্তু আপনার এলাকায় থাকে। তাই তো এখানে এসে অভিযোগ করছি, কিন্তু আপনারা আমার কথায় পাত্তাই দিচ্ছেন না। আমি এসেছি বলে এমনতর ব্যবহার করে চলেছেন, কিন্তু আমার জায়গায় যদি কোনো ভদ্রবাড়ির মেয়ে হতো তাহলে কি আপনারা চুপ করে থাকতে পারতেন? আমি বললাম, আচ্ছা তুমি শান্ত হও, তোমার কমপ্লেন লেখা হবে, কিন্তু তুমি কার বিরুদ্ধে কমপ্লেন করবে সেটা তো বলো। হলধর হালদার, বিডন স্ট্রিটে মস্ত বড় সোনার দোকানের মালিক। হলধর হালদার? সে তো মস্ত বড় ব্যবসায়ী। আচ্ছা, তার সঙ্গে তোমার কি সম্পর্ক? মেয়েটি ফিক করে হেসে বলল, ভদ্রবাড়ির পুরুষেরা আমাদের মতো মেয়ের সাথে যা সম্পর্ক হয় সেই সম্পর্ক। তবে ওই বাবুর আমার উপর একটু বেশি ছিল। আমি ছাড়া অন্য কোনো মেয়ে বাবুর মুখে রুচতো না। তাই জন্যই তো মাঝে মাঝে খুশি হয়ে সে আমাকে এটা ওটা গয়নাগাটি দিত। এই কিছুদিন আগে সে আমায় একটা দারুণ সুন্দর গয়না দিয়েছিল, নেকলেস আর দুল সমেত একটা সেট। ওরকম ভারী সোনার গয়না আমার একটাও নেই। আমায় সেই গয়নাটা দিয়ে বাবু বলেছিল ওই গয়নাটা নাকি বাবুর দোকানের কি যেন, হ্যাঁ সিগনেচার কালেকশন। কিন্তু আজ থেকে 7 দিন আগে সে ওই গয়নাটা আমার কাছে চেয়ে বলল যে ওই রকমই একটা গয়না ওর একটা কাস্টমারকে দেওয়ার কথা ছিল, কিন্তু শ্যাকরা সেটা ঠিক সময় দিতে পারেনি। তাই আপাতত সে আমার গয়নাটা এই কাস্টমারকে দিয়ে দেবে, আর পরে শ্যাকরার থেকে ওই গয়নাটা পেলে ওটা আমায় দিয়ে দেবে। আমিও বিশ্বাস করে বাবুকে গয়নাটা দিলাম, কিন্তু সেই রাতের পর আর সে এলেই না। আমার গয়নাটা নিয়ে কেমন ভেগে গেল বলুন তো? জিনিসটা তো আমার ছিল। আমি হাসি চেপে একটু গলা ঝেড়ে নিয়ে বললাম, সে কি হয় ম্যাডাম, কেউ নিজের উপহার ফিরিয়ে নিলে আমরা এখানে দাঁড়িয়ে কি করব? কিন্তু এ যে যাতা উপহার নয়, একেবারে সোনার গয়না। চামেলি নিজের জিনিস নিজের কাছে নিয়েই ছাড়ে দারোগা বাবু। ওই গয়না যখন একবার আমার হাতে এসেছিল সেটা আমার কাছেই থাকবে। এতগুলো দিনে এই চামেলি নিজের অধিকার বুঝে নিতে শিখেছে। আপনি সাহায্য করলে ভালো, না হলে আমি আপনার বড় বাবুর সঙ্গে কথা বলবো। এই থানার সামনে আর ওই লোকটার বাড়ির সামনে হল্লা শুরু করে দেব, এই বলে দিলুম। পুলিশের লাঠিকে আমি ভয় পাই না। আমি বুঝিয়ে বললাম, দেখুন, আপনি যে বলছেন গয়নাটা আপনার, তার কি কোনো প্রমাণ আছে? আমিও তো কাঁচা খেলোয়াড় নই বাবু। হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। এই বলে মেয়েটা নিজের ব্লাউজের ভিতর থেকে একটা ছোট্ট ব্যাগ বের করে
সেখান থেকে একটা কাগজ বের করে আমার হাতে দিয়ে বলল, এই যে প্রমাণ, ওই গয়নার বিলটা উনি আমার নামেই করেছেন, দেখুন, এই দেখুন। আমি দেখলাম বিলের পিছনে গোটা গোটা অক্ষরে লেখা আছে, আমি শ্রী হলধর হালদার, 100 বি বিডন স্ট্রিটের মা তারা সুন্দরী গয়না হাউসের মালিক। আমি নিজে হাতে নিজের তৈরি ডিজাইনের একটা গয়না, যা আমাদের দোকানের সিগনেচার কালেকশন, তা তুলে দিচ্ছি আমার প্রিয়তমা প্রেমিকা আদরের চামেলির হাতে। ভবিষ্যতে কেউ এই গয়না ওর থেকে কোনোভাবেই নিয়ে নিতে পারবে না, এমনকি আমি নিজেও না। এখন থেকে এই গয়নায় সম্পূর্ণ অধিকার চামেলির। ইপি শ্রী হলধর হালদার, ঠিকানা 50/1/A বলদিয়া পাড়া রোড, কলকাতা 7,06,000। এই চিঠি পড়ে আমাদের তখন চামেলি রক আর পুলিশ শক হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর চলল কথোপকথন। বুঝতে পারলাম চামেলি প্রচণ্ড জেদি মেয়ে। ওর সাহায্য না করলে ও হলধরের সঙ্গে আমাদেরও টেনে নামিয়ে আনবে। আজকাল তো অবস্থা জানিসই, একটা লাইভ করলে বড় বড় ইনফ্লুয়েন্সার থেকে নিউজ চ্যানেল এইরকম গরম গরম খবরের জন্য কি কি যে করতে পারে তার কোনো ঠিক নেই। অফিসিয়ালি না হলেও ওকে যে সাহায্য করব সেই কথা দিয়ে ওকে থানা থেকে বিদায় করলাম। আর আজ এই জন্যই তোদের ডেকে পাঠালাম। আমার যে একটা সাহায্য লাগবে ভাই। এই ব্যাপারটার মধ্যে থানা ঠিক পড়তে চাইছে না, বুঝলি? এবারে বুঝতেই পারছিস, প্রস্টিটিউটের সঙ্গে মানে এত বড় ব্যবসায়ীর পরকীয়া, এইসব ব্যাপারে থানা সরাসরি ঠিক পড়তে চায় না। এইসব কন্ট্রোভার্সি করে কি কোনো লাভ আছে বল? মেয়েটিও মারাত্মক নাছর বান্দা, আর থানায় আসবে এই হুমকিও দিয়েছে আমায়, জানিস? সবই বুঝলাম, শুধু একটা জিনিস বুঝলাম না, এই পুরো ব্যাপারটাই আমাদের কি করণীয়? তোরা ওই হলধরের সাথে গিয়ে কথা বল। দেখ, গয়নাটা যে মেয়েটাকে উপহার দিয়েছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার হলধরের কাছ থেকে পুরো ব্যাপারটা শুনে ওকে চামেলির ব্যাপারটা বল। মেয়েটা যে থানা পুলিশ করবে সেটা হয়তো হলধর ভাবতে পারেনি, কিন্তু এই ব্যাপারে কন্ট্রোভার্সি হলে হলধরের বিপদ হতে পারে। তাই ভালোই এই ব্যাপারটা মিটিয়ে দিলেই ওর মঙ্গল। তোরা একটু গিয়ে ওকে বোঝা। হলধরের বাড়ির ও দোকানের ঠিকানা আমি তোদের দিয়ে দিচ্ছি, দাঁড়া। তোরা ব্যাপারটা একটু দেখ ভাই। জানি কাজটা তোদের উপযুক্ত নয়, তাও অনুরোধ করছি, প্লিজ একটু দেখ ভাই। আচ্ছা, দেখছি কি করা যায়। তবে আই মাস্ট সে, মেয়েটার মাথায় কিন্তু বুদ্ধি আছে। হলধরের বাড়ির ঠিকানা জানা সত্ত্বেও মেয়েটা যখন ওর বাড়িতে না গিয়ে থানায় এসেছে, তার মানেই বোঝা যাচ্ছে যে মেয়েটাও সমঝোতাতেই আসতে চাইছে। অযথা ঝামেলা করতে চাইলে বাড়ি বা দোকানে গিয়েও কিন্তু হইচই বাঁধিয়ে দিতে পারত। যাকে হলধরের বাড়িটা নিশ্চয়ই আশেপাশেই। অ্যাড্রেসটা দে তো, একবার গিয়ে দেখে আসি। বলদিয়া পাড়ার ভিতরের দিকে রয়েছে হলধর হালদারের 3 তলা বাড়ি। নেমপ্লেটে হলধরের নাম দেখে সূর্য সেই বাড়ির কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর 30 ঊর্ধ্বা একজন মহিলা দরজা খুলে অচেনা দুজন মানুষকে সামনে দেখে একটু অবাক হল। সূর্য বলল, বলছি, হলধর বাবু বাড়িতে আছেন? না, ও তো নেই। আপনারা কারা? নমস্কার, আমরা সূর্য আকাশ। ওই একটা গয়নার ব্যাপারে। আপনারা রহস্য সন্ধানী সূর্য আকাশ? তাই আপনাদের এত চেনা চেনা লাগছিল। খবরের কাগজে আপনাদের ছবি দেখেছিলাম। আসুন না, আসুন, ভিতরে আসুন। ওরা বাড়ির ভিতরে প্রবেশ করল। মহিলা ওদের একতলার একটা বসার ঘরে নিয়ে এসে বসালো। মখমলে মোড়া নরম সোফায় বসে ওরা ঘরটার চারিদিকে দেখল। সেই ঘরে ছড়িয়ে রয়েছে দামি দামি আসবাব, দামি দামি পেন্টিং ও অ্যান্টিক্স। এক কথায় বাড়ির সাজসজ্জা দেখে বাড়ির লোকেদের রুচির প্রশংসা করতে হয়। মহিলা হেসে বলল, আপনাদের যে কোনোদিন সামনে থেকে দেখতে পাবো এই আশাও করিনি। আপনারা কি খাবেন বলুন? না না, কিচ্ছু না, আমরা খেয়েই এসছি। আমাদের একটু অন্য দরকার আছে।
হলধরবাবু বাড়িতে নেই যখন দোকানে থাকবেন নিশ্চয়ই। আমরা এই বেলায় একবার কথা বলে আসি। দাঁড়ান, আমি ওনার স্ত্রী শ্রীমতী বন্দনা হালদার। আমায় যদি একটু বলেন ব্যাপারটা কি? ব্যাপারটা একটা গয়না রিলেটেড। ওনার দোকানের একটা সিগনেচার কালেকশন আমার ক্লায়েন্টকে উনি দিয়েও ফিরিয়ে নিয়েছিলেন। ক্লায়েন্ট এখন খুব রাগারাগি করে পুলিশের সাহায্য নিতে চাইছেন। আর হলধরবাবু একজন নামকরা ব্যবসায়ী, ওনার নামে এরকম কথা চাউর হলে ওনার কি ভালো লাগবে? তাই ওনার সাথে বসে যদি জিনিসটা মেটানো যায় আর কি। ও, কিন্তু এই ব্যাপারে আমি তো কিছুই জানি না। আচ্ছা ম্যাডাম, হলধরবাবুর ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? কিন্তু ওনার ফোন গত 7 দিন ধরে এখানেই আছে। উনি তো 7 দিন আগে বেরিয়ে গিয়েছিলেন কি একটা কাজে, সঙ্গে ওনার ওই সিগনেচার কালেকশন নিয়েও গিয়েছিলেন। যাওয়ার আগে বললেন ফিরতে দেরি হবে, এই কটা দিন কারোর সাথে যোগাযোগ করবেন না বলে ফোনটা বাড়িতেই রেখে গেছেন। একটা ব্যাগে 2-1 জোড়া জামা কাপড় ছাড়া আর কিছুই নিয়ে যাননি। কোথায় গেছেন উনি আপনি কি বলতে পারবেন? না, আমি তো সব জিজ্ঞাসা করি না, ওই অধিকার আমার নেই। স্ট্রেঞ্জ, আপনি হলধরবাবুর স্ত্রী, ওনার ব্যাপারে জানার কোনো অধিকার আপনার নেই তা কি করে? মহিলা এবারে মাথা নিচু করে রইল। আকাশ বুঝল হয়তো এই প্রশ্নে মহিলা একটু অস্বস্তি বোধ করল। প্রসঙ্গ পাল্টে সে বলল, যাগে, আপনার স্বামী তো 7 দিন থেকে বাড়িতে নেই, আপনাদের সঙ্গে যোগাযোগও নেই। তা সত্ত্বেও আপনারা তার খোঁজ নেওয়ার চেষ্টা পর্যন্ত করেননি? না, খোঁজ করিনি। আমাদের 10 বছর বিয়ে হয়েছে। এই 10টা বছরে কম করে 10,000 বার ওকে এইভাবে চলে যেতে দেখেছি, তাই খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করিনি। আচ্ছা, উনি শেষ কবে এরকমভাবে চলে গিয়েছিলেন? বন্দনা খানিকটা চিন্তা করে। 2 মাস আগেও এরকম করেছেন। যখন আপনার হাজবেন্ড থাকেন না তখন ওই দোকানের রেসপন্সিবিলিটি কে নেয়? আমার ভাই অনিমেষ। আমার স্বামী থাকলেও পুরো দোকানের দায়িত্ব ওর উপরেই থাকে। আমার স্বামীর ব্যবসায় সেইভাবে মন নেই, তার মন অন্যদিকে। কোন দিকে? মেয়ে মানুষ আর মদ, আর কি বলবো বলুন, বড় লোকের আদুরে ছেলে যা হয় আর কি। তার মানে আপনার স্বামী যে মাঝে মাঝে উধাও হয়ে যান, আপনি বলতে চাইছেন যে তার কারণ কোনো একটা মেয়ে মানুষ, তাই তো? বলতে চাইছি না, বলছি। তবে আপনি এই ব্যাপারটা আমার স্বামীকে বলবেন না। উনি জানতে পারলে আমাকে শেষ করে ফেলবেন। উনি ভাববেন আমি আপনাদের কাছে ওনার নামে বাজে কথা বলছি। এমনিতেই আমি ওনার চক্ষুশূল। ঠিক আছে, সেটা না হয়ে বলবো না, তবে আগে ওনার সঙ্গে দেখা হওয়াটা খুব প্রয়োজন। এখন আমরা উঠি ম্যাডাম। আচ্ছা, আপনার ভাই অনিমেষ বাবু এখনও কি ওই দোকানেই আছেন? ওখানেই তো থাকার কথা। আপনারা যান, আমি ওকে ফোন করে দেব। আর একটা কথা, 7 দিন আগে অর্থাৎ বুধবার আপনার স্বামী কখন বেরিয়েছিলেন এক্স্যাক্ট টাইমটা বলতে পারবেন কি? একটু চিন্তা করে বন্দনা বলল, আগের দিন রাতে আমায় বলেছিলেন ভোর 5টায় ডেকে দিতে, আমি তাই দিয়েছিলাম। তারপর উনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন ওই ধরুন 1 ঘন্টা পর। ঠিক আছে ম্যাডাম, আর প্রয়োজন পড়লে আবার আসবো। নমস্কার। নিশ্চয়ই আসবেন। নমস্কার। হলধর হালদারের বাড়ি থেকে বেরিয়ে ওরা সোজা পৌঁছল মা তারা সুন্দরী গয়না হাউসে। বিডেন স্ট্রিটের বেশ অনেকটা জায়গা নিয়ে দোতলা বড় শোরুম। এই দোকানের বেশ নামও আছে। কাঁচের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই একজন ভদ্রলোক ওদের সামনে এসে বলল, বলুন স্যার, কি ধরনের গয়না চাইছেন? আমাদের নতুন অনেক কালেকশন এসেছে। না না, আমরা গয়না কিনতে আসিনি, আমরা অনিমেষ বাবুর সঙ্গে দেখা করতে চাই। হলধর হালদারের ব্যাপারে কিছু কথা আছে। অনিমেষ বাবু আছেন তো? হ্যাঁ হ্যাঁ আছেন। আপনারা কাইন্ডলি একটু ওয়েট করুন, আমি ওনাকে জিজ্ঞাসা করে আসি। আপনাদের নামটা জানতে পারি? ওনাকে বলুন রহস্য সন্ধানী সূর্য আকাশ এসেছে।
ওনার জামাইবাবুর ব্যাপারে একটু কথা বলতে। ভদ্রলোক আকাশ থেকে পড়ল, একগাল হাসি নিয়ে বলল, সে কি আপনারা রহস্য সন্ধানী সূর্য আকাশ? আসুন আসুন আসুন, বসুন, আমি এক্ষুনি স্যারকে জিজ্ঞাসা করে আসছি। সূর্য ও আকাশ বসল ওয়েটিং রুমে। একজন এসে ওদের 2 কাপ কফি দিয়ে গেল। সামনে এক বিরাট স্ক্রিনে বিভিন্ন গয়নার ছবি দেখা যাচ্ছে। আকাশ ফিস করে সূর্যকে বলল, এই সূর্য, এখান থেকে বেরিয়ে কিছু খাবো ভাই, বড্ড খিদে পেয়েছে। তোর খালি খাই চুপচাপ থাক না এখন। এর মধ্যে সেই ভদ্রলোক ফিরে এসে বলল, স্যার আপনাদের ডেকেছেন, দোতলার প্রথম ঘরেই উনি আছেন, আপনারা কাইন্ডলি চলে যান। ওরা দোতলায় উঠে অনিমেষ বাবুর কেবিনে ঢুকল। অনিমেষ বাবু উঠে দাঁড়িয়ে ওদের অভ্যর্থনা জানিয়ে বললেন, আরে আসুন আসুন, দিদি আপনাদের কথা বলেছিল ফোন করে, কিন্তু আপনারা এত তাড়াতাড়ি চলে আসবেন সেটা বুঝতে পারিনি। আপনারা দাঁড়িয়ে কেন? বসুন না, বসুন বসুন বসুন। বলুন স্যার, কি জানতে চান? আমরা আপনার জামাইবাবুর সাথে একটু দেখা করতে চাই, একটা দরকার আছে। কিন্তু উনি তো এখানে নেই এখন। সে তো শুনলাম আপনার দিদির কাছেই, কিন্তু উনি কোথায় গেছেন সেটা আপনারা কেউই জানেন না। দেখুন, জামাইবাবুর ব্যক্তিগত ব্যাপারে আমাদের কথা বলার কোনো অধিকার নেই। আমরা সবাই ওনাকে জমের মতো ভয় পাই। চাইলে আপনি দোকানের বাকি অন্যান্যদেরও জিজ্ঞাসা করে নিতে পারেন। আচ্ছা, আপনাদের সিগনেচার কালেকশনে এখন কি কি গয়না আছে একটু দেখাতে পারবেন? ছবি দেখালেই হবে, গয়না তুলে আনার কোনো প্রয়োজন নেই। অনিমেষ বাবু সামনের কিছু ফাইল ঘেঁটে একটা A4 সাইজের ফটো পেপার এগিয়ে ধরলেন আকাশের দিকে। আকাশ ও সূর্য দেখল সেই পেপারে রয়েছে অপূর্ব একটা গয়নার ডিজাইন। হারটার ডিজাইন অনেকটা সীতাহারের মতো। হারের মাঝের অংশ অনেকটা পান পাতার মতো। একটা বড় দামি লাল পাথর রয়েছে সেই অংশে। হাড়ের দুপাশে ময়ূরের পেখমের মতো একটা ডিজাইন রয়েছে। এছাড়া ঝুমকো কানের দুলটাও পান পাতার ওপর লাল পাথর বসানো। এক কথায় অপূর্ব সেই গয়না ডিজাইন। আকাশ জিজ্ঞাসা করল, ওয়াও, এরকম ইউনিক ডিজাইন কি কোনো জুয়েলারি ডিজাইনারকে দিয়ে বানিয়েছেন? না, এই ডিজাইন আমার জামাইবাবুরই। উনি খুব সুন্দর সুন্দর গয়না ডিজাইন করেন, আর এই দোকানের অনেক গয়নার ডিজাইনই ওনার নিজের তৈরি করা। এই গয়না কি আর স্টকে আছে? তাহলে একটু সামনে থেকে দেখতাম, এই আর কি। অনিমেষ বাবু দুপাশে মাথা নাড়িয়ে বলে উঠলেন, না, এই স্পেশাল ডিজাইনটা সিগনেচার গয়না হিসাবে তৈরি করেছিলেন জামাইবাবু, কিন্তু এই গয়না খুব বেশি স্টকে রাখেননি। মানে এত দামি গয়না তো সবসময় কেউ কেনে না, তাই কেউ নিতে চাইলে আগে থেকে অর্ডার নিয়ে বানিয়ে দেওয়া হতো। এই গয়না আপাতত কটা বিক্রি হয়েছে আপনাদের? সম্ভবত 3টে বিক্রি হয়েছে। তার মধ্যে 2টো আমাদের রেগুলার কাস্টমার নিয়েছেন, আর একটা জামাইবাবু নিজেই কিনেছিলেন। বলেছিলেন কোনো স্পেশাল কাস্টমারকে গিফট করবেন। দেখুন না, ওনার জীবনে তো মেয়ে মানুষের অভাব নেই, দিয়েছেন হয়তো কাউকে। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করলে কি কিছু মনে করবেন? না না, মনে করার কি আছে, বলুন না। না, তেমন কিছু নয়। আসলে ওই আপনার জামাইবাবুর সঙ্গে আপনার দিদির সম্পর্ক কেমন ছিল? আকাশের এই প্রশ্নে মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন অনিমেষ বাবু। তারপর বললেন, একদমই ভালো না। আসলে দিদির কপালটা খুব খারাপ। এমন একটা মানুষকে ভালোবেসে বিয়ে করলো, জামাইবাবু বিয়ের পর দিন থেকে নিজের আসল রূপ দিদিকে দেখিয়ে দিয়েছিল। 1 নম্বরের চরিত্রহীন একজন মেয়েতে নাকি ওনার পোষায় না। তারপর তো মদ খেয়ে দিদিকে, এমন অনেকবার হয়েছে, দিদিকে বলেছিলাম যে রাক্ষসটাকে ছেড়ে বেরিয়ে আয়। তারপর মনে হয় আমরা তো সবাই এই জামাইবাবুর তলাতেই বেঁচে আছি না। দিদি যদি চলেও আসে, ওকে রাখবই বা কোথায়, খেতে কি দেবো? তাই জন্যই আমি আর দিদি দুজনেই মুখ বুঝে জামাইবাবুর সব অত্যাচার সহ্য করি। আচ্ছা, আপনাদের এই সিগনেচার কালেকশন কি আর কেউ অর্ডার করেছিল, যাকে সময় মতো গয়নাটা দেওয়া হয়নি? হ্যাঁ,
বারুইপুরের একটা কাস্টমার এই গয়নার অর্ডার দিয়েছিলেন। শ্যাকরা ঠিক সময় ডেলিভারি দিতে পারেনি, তাই কিন্তু ব্যাপারটা আমার দেখার কথা ছিল না। সিগনেচার কালেকশনের ডিল সবসময় জামাইবাবু নিজেই করতেন। সেই বারুইপুরের কাস্টমারের নাম্বারটা একটু দেবেন? আমাদের মনে হচ্ছে 7 দিন আগে হলধরবাবু ওনাকে এই গয়নাটা দিতে গিয়েছিলেন। নিচে রেজিস্টারে পেয়ে যাবেন, আমি প্রতাপকে বলে দিচ্ছি। আপনারা কাউন্টারে যান, ও ডিটেলস বলে দেবে। বেশ অনেকক্ষণ কথা হলো আপনাদের সাথে, এবার আমাদের উঠতে হবে। এর মধ্যে আপনার জামাইবাবুর সাথে কথা হলে একবার আমাদেরকে ফোন করে নিতে বলবেন। এই নিন, আমার কার্ডটা ধরুন। বারুইপুরের কাস্টমার নাম্বার নিয়ে ওরা দোকানের বাইরে বেরিয়ে এলো। আকাশের ফোনটা তখনই বেজে উঠল। ফোনটা কানে দিয়ে আকাশ বলল, হ্যাঁ রোহিত, বল। আরে কি করে তুলবো, সামনে বসে অনিমেষের সঙ্গে কথা বলছিলাম। হ্যাঁ, কে অনিমেষ? আরে ও তুই চিনবি না। তুই এতবার ফোন করছিস কেন আগে সেটা বল। কে? ওই চামেলি এসেছে? আচ্ছা, আমি তোকে একটা ফটো পাঠাচ্ছি। ফটোটা ওই মেয়েটাকে দেখে জিজ্ঞাসা করতো যে ওটাই ওর গয়না কিনা। ফোনটা কেটে আকাশ নিজের ফোনের গ্যালারি থেকে বের করল সেই সিগনেচার কালেকশনের ছবি। অনিমেষ বাবুর অজান্তেই আকাশ টুক করে ওই গয়নাটার ছবি তুলে নিয়েছিল। ছবিটা রোহিতকে শেয়ার করে আকাশ একটা নাম্বার ডায়াল করল। নাম্বারটা সেই বারুইপুরের কাস্টমারের। সূর্য বলল, তুই কথা বল, আমি একটা জলের বোতল কিনে আসি। সামনের একটা পানের দোকান থেকে একটা জলের বোতল কিনে নিয়ে জল খেতে খেতেই আকাশের দিকে এগিয়ে গেল সূর্য। আকাশের মুখ গম্ভীর, দৃষ্টি ফুটপাতের দিকে। এত কি ভাবছিস? কি কথা হলো? বারুইপুরের কাস্টমার বলল হলধরবাবু ওনার কাছে যাননি, তবে যাওয়ার কথা ছিল আজ থেকে 7 দিন আগে, কিন্তু হলধরবাবু সেখানেও যাননি। খুব রেগেই ছিলেন মহিলা। আজ অর্ডার ক্যান্সেল করে দেবেন ঠিক করেছেন। কিন্তু এটা কি করে সম্ভব? এত দামি গয়না নিয়ে লোকটা গেল কোথায়? এমন সময় আকাশের ফোনটা আবার বেজে উঠল। হ্যাঁ বল, কি বলছে? হ্যাঁ, এটাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই কি এখন ব্যস্ত আছিস? না, আমরা আবার তোর থানার কাছেই যাচ্ছি, একটা দরকার আছে। একটু বেরোতে পারবি থানা থেকে? কি, তুই কাজে যাবি? কোথায়? ভবানীপুর? না না থাক, তাহলে তোর কোনো বিশ্বস্ত পুলিশ আছে ওই থানাতে? আচ্ছা, তাহলে তাকে 4:30 নাগাদ ক্যাফে কর্নারে পাঠাতে পারবি একবার? হ্যাঁ, আমরা ওখানেই লাঞ্চ করতে যাচ্ছি, তোর থানার কাছেই। চিনতে পারবে তো? ওকে ওকে ওকে, বাই বাই। হ্যাঁ ভাই। ফোন কেটে আকাশ বলল, চল ভাই, মানিকতলার ক্যাফে কর্নার ইজ দ্য বেস্ট অ্যান্ড দ্য ওল্ড প্লেস ফর হ্যাভিং লাঞ্চ। লাঞ্চ সেরে ওদের অপেক্ষা করতে হলো 15 মিনিট। তারপরই একজন কনস্টেবল ওদের সামনে এসে বলল, আমি ভূদেব সিং, আমাকে দারোগাবাবু পাঠিয়েছে। বলুন কি করতে হবে? আকাশ হেসে বলল, কিচ্ছু না, শুধু আমাদের সাথে থাকতে হবে। আকাশের এই পদক্ষেপ নেওয়ার কারণটা সূর্যর বোধগম্য হল না। ও জিজ্ঞাসা করল, আচ্ছা, আমরা আবার এখানে এলাম কেন? আর পুলিশ নিয়েই বা তুই কি করবি? আবার ওই বন্দনা হালদারকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছিস নাকি? না রে সূর্য, পুলিশ নিয়ে আমি অন্য একটা খোঁজ করতে যাচ্ছি। যদিও সেই কাজে হয়তো সাকসেসফুল অতটা হব না, তবু একটা চান্স নিচ্ছি, এই আর কি। পুলিশ নিয়ে বলদিয়া পাড়ার হলধর হালদারের বাড়ি ছেড়ে আশেপাশের প্রত্যেকটা বাড়িতে একটা বিষয় খোঁজ করল, এদের কারোর বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিনা। এইবার সূর্য বুঝতে পারল আকাশ পুলিশকে কেন ডেকে এনেছে। এইসব ইনফরমেশন সাধারণ মানুষদের থেকে বের করতে হলে পুলিশের সাহায্যই প্রয়োজন। কিন্তু এতেও কিছু লাভের লাভ হলো না। উত্তর কলকাতার এইসব অঞ্চলে এখনো ফ্ল্যাট ভেঙে বাড়ি তৈরি করা হয়নি। এছাড়া এইসব বাড়িগুলো এখনো সিসিটিভি লাগিয়ে আধুনিক হতেও পারেনি। সকালে আকাশ লক্ষ্য করেছিল
সিসিটিভি হলধর হালদারের বাড়ির বাইরেও লাগানো ছিল না। সূর্য বলল, তুই সিসিটিভি খুঁজছিস কেন? তোর কি সন্দেহ হচ্ছে যে হলধর হালদারের উধাও হওয়াটা স্বাভাবিক নয়? হ্যাঁ রে, এই সন্দেহ আমার হচ্ছে বরাবরই। এক্সকিউজ মি, তোমরাই কি রহস্য সন্ধানী সূর্য আকাশ? ওরা দুজনে দেখল ওদের সামনে এসে দাঁড়িয়েছে একজন 20-22 বছরের মেয়ে। তার মুখে চোখে উত্তেজনার ভাব। ইতিমধ্যেই কিছু কিছু কেসের জন্য ওদের নিয়ে খবরের কাগজ সমেত সোশ্যাল মিডিয়াতেও মাতামাতি হয়েছে। সুদর্শন এই দুই মানুষের মহিলা ভক্ত বৃদ্ধি পেয়েছে হু হু করে। তবে তা সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ। এরকম রাস্তাঘাটে এই অভিজ্ঞতা ওদের আগে হয়নি। মেয়েটির প্রশ্নের উত্তরে ওরা অল্প হাসল। মেয়েটি বলল, জানলা থেকে দেখি সন্দেহ হয়েছিল আমার। তোমাদের অনেক ইন্টারভিউ দেখেছি, কিন্তু সামনে থেকে দেখে বুঝতে পারছি তোমরা আরও বেশি হ্যান্ডসাম। প্লিজ প্লিজ আমাদের বাড়িতে এসো, প্লিজ। এই সামনেই আমাদের বাড়ি। আমার বাবা মা তোমাদের দেখে ভীষণ খুশি হবে। দে লাভ ডিটেকটিভ নভেলস। প্লিজ ডোন্ট সে নো, প্লিজ 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 চলো। কনস্টেবলকে বিদায় দিয়ে মেয়েটির অনেক জোড়াজুড়িতে 10 মিনিটের জন্য তারা মেয়েটির বাড়ি যেতে রাজি হল। মেয়েটির বাড়ির সামনে যেতেই আকাশ লক্ষ্য করল এই মেয়েটি থাকে হলধর হালদারের ঠিক সামনের বাড়িতে। এই বাড়িতেও সিসিটিভি নেই। মেয়েটির নাম পিয়া সেন। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে বাংলা নিয়ে মাস্টার্স করছে। মেয়েটির মা বাবা দুজনেই একটা প্রাইভেট স্কুলের শিক্ষক ও শিক্ষিকা। এই বাড়িতে এসে এত আন্তরিক আপ্যায়ন পেয়ে ওদের সিসিটিভি মিশন ফেল হওয়ার দুঃখটা কিছুটা হ্রাস পেল। সামান্য জলযোগ করার পরই পিয়া বলল, তখন থেকে তো বাইরে বসে আছো, চলো আমার রুমে। একটা রুম ট্যুর করাবো তোমাদেরকে। দেখবে আমাদের ঘরে অনেক জিনিস আছে, অনেক বই আছে। বাধ্য হয়ে অনেক অনিচ্ছা নিয়েও ওরা মেয়েটির রুমে প্রবেশ করল। ফ্যান বলে কথা, তাদের আবদার তো আর ফেলা যায় না। পিয়ার রুমটা বেশ ছিমছাম করে সাজানো। এক পাশে একটা খাট, তার পাশে আলমারি, জানলার সামনে পড়ার টেবিল ও চেয়ার। টেবিলের ওপর বই খাতা, টেবিল ল্যাম্প, পেন স্ট্যান্ড ও ল্যাপটপ রাখা। ঘরেই আছে সুন্দর অ্যাটাচ বাথরুম। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো ঘরেই একটা বড় ট্রাইপড রাখা আছে। এই জিনিসটা দেখে অবাক হলো ওরা। সূর্য জিজ্ঞাসা করল, এসব কি রিলস বানাও নাকি? হ্যাঁ, তবে তোমরা যেরকম রিলস ভাবছো ওই রকম রিলস না। আমি এডুকেশনাল রিলস বানাই, মানে মানুষকে পড়াশোনার জন্য মোটিভেট করি। সূর্য পিয়ার সঙ্গে কথা বলতে থাকল, আর আকাশ ঘরের ওই বিশাল জানলাটা সামনে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে ওদের কথা শুনতে লাগল। সূর্য পিয়াকে বলল, কি ধরনের এডুকেশনাল রিলস বানাও? লেখাপড়া নিয়ে মোটিভেট করি, মানে কতক্ষণ পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারগুলো আগে পড়তে হবে, চ্যাপ্টার উইক হলে সেটা কী করে স্ট্রং করতে হবে, এইসব। আমি তো নতুন একটা সিজনও শুরু করেছি, যেখানে আমি সারা রাত পড়াশোনা করি আর সকালবেলা ঘুমোতে চাই। সারা রাত পড়াশোনা করো? এ আবার হয় নাকি? ঘুম পায় না? না, পায় না। তুমি বিশ্বাস করছো না? দাঁড়াও, আমার কাছে প্রমাণ আছে। আমি পড়ার সময় ভিডিও করি, আর সারা রাত ভিডিও অন থাকে। তারপর সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করি। যদিও 8 ঘন্টার নয়, 8 ঘন্টার ফুটেজ তো আপলোড করতে পারবো না, তাই হাইপার ল্যাপসে ভিডিও বসিয়ে টানা পড়তে থাকি। এরকম ভিডিও মানুষ কিন্তু খুব পছন্দ করে। এই যে ট্রাইপডটা দেখছো, এখানেই ফোনটা সেট করে টেবিলে গিয়ে পড়তে বসি। এবারে আকাশ জিজ্ঞাসা করল, তুমি রোজ রাতেই পড়াশুনোর ভিডিও করো? আকাশের গলায় ভীষণ উত্তেজনা ধরা দিল। হ্যাঁ, রোজ রাতে ভিডিও করে তারপরে পরের দিন সকালে ওটাকে এডিট করে তারপরে আপলোড করে দিই। আচ্ছা, তোমার ওই ট্রাইপডটা কোথায় রাখো তুমি পড়ার সময়? আমি টেবিলে পড়ি, আর আমার পিছন থেকে ট্রাইপডটা থাকে। পিছন দিকে? মানে ফোনটাকে তুমি জানলার দিকে মুখ করে রাখো, তাই তো? হ্যাঁ, তাই। বিগত 1 সপ্তাহ আগে তুমি কি এরকমভাবেই পড়েছো? আমি প্রায় 6 থেকে 7 মাস এইভাবেই পড়াশোনা করছি। তবে ওয়েডনেসডের পর কয়েকদিন আমি বিশ্রাম নিয়েছিলাম, পড়াশোনা করিনি আর কি। সবে এক্সাম শেষ হয়েছে তো, তাই এই কিছুদিন পর থেকে আবার শুরু করব। কিন্তু তুমি এত কথা জিজ্ঞেস করছো কেন?
মানে কিছু কি হয়েছে? আকাশ সামনের দিকে আঙুল দেখিয়ে বলল, আচ্ছা, এই বাড়িটা কার জানো? হ্যাঁ জানি, হলধর হালদারের বাড়ি। লোকটা কেমন? ও একেবারে ফালতু লোক, মানে মেয়েদের দেখলেই ছুকছুক করে। এই তো সেদিন মদ খেয়ে এসে আমাকে সিটি মারছিল। আমি তো রাগের চোটে জানালাটা বন্ধ করতে যাব, এমন সময় ও সদর খুলে গেল আর ও বাড়ির ভিতর চলে গেল। ওই দিনই লাস্ট ভিডিও করেছিলাম। আকাশ এখন বেশ উত্তেজিত। আচ্ছা, সেই দিনের আসল ভিডিও কি তোমার কাছে আছে? মানে এডিটেড নয়, আসল ভিডিওর কথা বলছি। হ্যাঁ আছে তো, কিন্তু 8-9 ঘন্টার ভিডিও তুমি এরকম করে দেখবে কি করে? আমি বরং একটা কাজ করি, আমি একটা পেন ড্রাইভে তোমার ভিডিওটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি বাড়ি গিয়ে দেখে নিও। পিয়ার থেকে ভিডিওটা নিয়ে নিজেদের শ্যামবাজারের বাড়িতে ফিরে এলো আকাশ। সূর্য ওকে জিজ্ঞাসা করল, ব্যাপারটা কি বলতো? তুই সিসিটিভি ফুটেজ বা ওদের বাড়িতে ভিডিও নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন? কারণ আছে বস, আমার মন বলছে কিছু একটা ঘোটালা তো হয়েছেই। ব্যাপারটা শুধু চামেলির গয়নার তো মনে হচ্ছে না। আমি হলপ করে বলছি, ব্যাপারটা সম্পূর্ণটাই অন্যদিকে ঘুরবে, মিলিয়ে নিস। তুই শুধু ল্যাপটপটা একটু এইদিকে নিয়ে আয় ফার্স্ট, এই পেন ড্রাইভটা সেট কর, দিয়ে চালা। সূর্য তাই করল। শুরু হলো পিয়ার পড়াশোনার ভিডিও। 8 ঘন্টার ভিডিও, রাত 12টা থেকে সকাল 7টা। ফোনের অ্যাঙ্গেল থেকে স্পষ্ট দেখা যাচ্ছে হলধরের বাড়ির দরজা। আকাশ বলল, একটু ফাস্ট কর ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, আর একটু এই দেখ, এই সেই হলধর, তাই না? তাই তো মনে হচ্ছে। এ তো পুরো ড্রাঙ্ক রে। ওরা দেখে চলল। হলধর নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে কলিং বেল টিপল। তারপর সামনের দিকে তাকিয়ে পিয়াকে দেখে 2 আঙুল মুখে ঢুকিয়ে সিটি মারল। পিয়া উঠে সঙ্গে সঙ্গে জানলাটা বন্ধ করতে গেল, কিন্তু সেই মুহূর্তেই বাড়ির সামনের দরজা খুলে দাঁড়ালো বন্দনা। ওরা একটু জুম করে দেখল হলধর কিছু একটা কথা বলতে বলতে একটা প্যাকেট মতো কিছু স্ত্রীর হাতে দিল। তারপর বন্দনা সদর বন্ধ করে দিল। এরপর একটু ফাস্ট করে ভিডিও এগিয়ে নিয়ে যাচ্ছিল সূর্য। ভোর হলো, আলোর আভা বৃদ্ধি পেল। কয়েকজন ম্যাথর বাড়ির সামনে দিয়ে ঝাঁট দিতে দিতে এগিয়ে গেল। 2-4 জন মর্নিং ওয়াক কিংবা বাজার করতে বেরোলো। ভিডিও 5টা থেকে 5:30, 5:30 থেকে 6টা, 6টা থেকে 6:30 এবং সব শেষে 7টা বাজতেই বন্ধ হয়ে গেল। সূর্য নিঃশ্বাস ফেলে বলল, দোষ, সন্দেহজনক তো কিছুই দেখলাম না। কিন্তু আকাশের চোখ মুখের ভাবের বদল ঘটেছে। এখন ওর মুখ ভর্তি উত্তেজনা, চোখে দেখা যাচ্ছে অদ্ভুত এক দীপ্তি। আকাশ বলল, সেই তো, কিছু দেখাই গেল না। এটাই তো ভাবছিলাম, আর এটাই তো চেয়েছিলাম। তুই ঝট করে একটা ফোন লাগা রোহিতকে, ফাস্ট ফাস্ট, টাইম নেই কিন্তু আমাদের কাছে। সূর্য হতবাক হয়ে গেল আকাশের উত্তেজনা দেখে। রোহিতকে ফোন লাগিয়ে সে স্পিকারে দিল। রোহিত ফোন তুলে বলল, হ্যাঁ বলো সূর্য, তোমাদেরই ফোন করতে যাচ্ছিলাম। এইদিকে একটা ঘটনা ঘটে গেছে, বুঝলে? কি ঘটনা? হলধর হালদারের লাশ পাওয়া গেছে রাজারহাটে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের পাশে একটা জঙ্গল মতো জায়গায়। বডি দেখে মনে হচ্ছে 7-8 দিন আগের লাশ। জায়গাটা এমনই যে এখানে লোকজনও আসে না। কনস্ট্রাকশনের কাজটাও বন্ধ ছিল এতদিন। আজ তারা আবার কাজ শুরু করতে এসেই লাশ উদ্ধার করে। বীভৎসভাবে খুন রে, গলার নলি কেটে হত্যা করা হয়েছে। ওর পাশে জামা কাপড়ের ব্যাগ একেবারে তছনছ করে পড়ে আছে। টাকা পয়সা ঘড়ি কিছুই নেই, এমনকি ওয়ালেটটাও না। পকেট থেকে শুধু একটা আধার কার্ড পাওয়া গেছে। সঙ্গে ওই গয়নাটাও পাওয়া যায়নি নিশ্চয়ই? না 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 না, আর কোনো গয়না টয়না কিচ্ছু পাওয়া যায়নি, সিম্পলি রবারি। এবারে বডি পোস্টমর্টেমে যাবে, দেখা যাক আর কি পাওয়া যায়। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোরা ব্যাপারটা ছেড়ে দে।
এবারে আর পুলিশের ঢুকতে কোনো বাধা নেই। সবার আগে এবার চামেলিকেই ধরবো। এই কদিন বহুত জ্বালিয়েছে, এবার আমি মজা দেখাবো ওকে। ওয়েট, আমাদের মনে হচ্ছে রাবড়ির জন্য খুন করা হয়নি, বরং খুন করে রাবড়িটা সাজানো হয়েছে। কি বলছিস কি? ডু ইউ হ্যাভ এনি প্রুফ? ইয়েস, আই হ্যাভ। হলধরের বউ জানে ওর স্বামীর মৃত্যুর কথা। না, এখনো জানাইনি। ফোন করব। না 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 না, ফোনে নয়। তুই বরং ডাইরেক্ট হলধরের বাড়িতে আয়। কিন্তু আমি তো এখানে। আকাশ রীতিমতো ধমক দিয়ে বলল, তুই খুনিকে ধরবি না লাশ পাহারা দিবি? কি বলতে চাস বলতো? মানে তুই বলছিস খুনি এখন হলধরের বাড়িতে যাবে? ওর নেক্সট টার্গেট কি হলধরের স্ত্রী? আকাশ সরাসরি উত্তর না দিয়ে বলল, তাহলে আর দেরি করিস না, গাড়ি ছোটা, আমরাও যাচ্ছি। ফোন রাখলো আকাশ। সূর্য, গাড়ি বের কর, বাসে গেলে অনেক লেট হয়ে যাবে, আর সময় নেই আমাদের হাতে। সূর্য পরিস্থিতির প্রয়োজনীয়তা অনুভব করে তাড়াতাড়ি গাড়ি বের করল। শ্যামবাজার থেকে ওরা ঝড়ের বেগে রওনা দিল মানিকতলার উদ্দেশ্যে। কিন্তু বিধি বাম। খান্নার কাছে এসে ওরা বিশাল জ্যাম দেখে একজনকে জ্যামের কারণ জিজ্ঞাসা করাতে সে বলল, সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 ট্রাক ড্রাইভারের মধ্যে খুব ঝগড়া চলছে, তাই গাড়ি এগোতে পারছে না। আকাশ বলল, গাড়ি ঘুরিয়ে গৌরী বাড়ির দিকে নিয়ে চল সোজা। ভালোই হলো, ওখানে গেলে মানিকতলার জ্যামটা অ্যাভয়েড করা যাবে অন্তত পক্ষে। সূর্য গাড়ি ঘুরিয়ে সোজা চলে গেল গৌরী বাড়ির দিকে। কিন্তু অনেক গাড়ি ওখানে প্রবেশ করেছে বলে ওখানেও বেশ জ্যাম হয়েছে, তাই বলদিয়া পাড়াতে পৌঁছতে ওদের একটু বেশি সময় লাগলো। রাত 11টার সময় হলধরের বাড়ির সামনে এসে দেখল বাড়ির সামনে একটা গাড়ি পার্ক করা আছে। আকাশ এক ছুটে দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো। দরজা খুলল অনিমেষবাবু। এত রাতে ওদের দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। তার মুখে চোখে অপ্রস্তুতি ধরা পড়ছে। আকাশ বলল, ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন। এত রাতে কি ব্যাপার? পুলিশ আসছে খুব তাড়াতাড়ি। একটা ব্যাড নিউজ আছে, আপনার দিদিকে দেখছি না যে। ও ঘরে রেস্ট নিচ্ছে, আপনারা কাল আসলে দেখা হয়ে যাবে। কিন্তু আমাদের যে আজই দেখা করতে হবে ওনার সাথে। কিন্তু এমন সময় কলিং বেলের শব্দ পাওয়া গেল। আকাশ বলল, দরজা খুলে দিন, পুলিশ এসেছে। অনিমেষ দরজা খুলে দিলেন। বাড়িতে প্রবেশ করল রোহিত ও সঙ্গে 2 জন পুরুষ ও 2 জন মহিলা কনস্টেবল। অনিমেষ এবার একটু চিৎকার করেই বললেন, আপনারা সবাই দলে দলে এরকম কেন আসছেন বলতে পারেন একটু? কি চান আপনারা? আপাতত আপনার দিদির সাথেই দেখা করতে চাই। দেখুন, বললাম তো দিদি রেস্ট নিচ্ছে, আপনি কাল আসবেন, আজকে দেখা হবে না। দেখুন, বেশি বাড়াবাড়ি করবেন না, যা বলছি তাই করুন। কি হয়েছে অফিসার? এত তর্ক বিতর্ক কিসের? বলে উঠল বন্দনা। সম্ভবত অনিমেষের সঙ্গে তর্কাতর্কি শুনেই সে নিজের ঘর থেকে বেরিয়ে এসেছে। বেশ থমথমে মুখের ভাব নিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলো বন্দনা। রোহিত বলল, আপনি ঠিক আছেন তো ম্যাডাম? হ্যাঁ, আমার কি হবে? কিন্তু আপনারা এখানে কি ব্যাপার? ম্যাডাম, আপনার স্বামী অর্থাৎ মিস্টার হলধর হালদার ইজ ডেড। আমরা ওনার লাশ খুঁজে পেয়েছি। আপনাদের একটু যেতে হবে লাশ শনাক্তকরণের জন্য। এই কথা শুনে সোফায় দুম করে বসে পড়ল বন্দনা। মাথায় হাত দিয়ে ফুঁপিয়ে উঠল সে। অনিমেষ দিদির পাশে বসে বললেন, দিদি নিজেকে সামলা। অফিসার, আপনি এসব কি বলছেন? আপনি আপনি ঠিক বলছেন তো? বন্দনা কাঁদতে কাঁদতে বলল, আপনি সত্যি বলছেন অফিসার? উনি আর নেই? আপনাদের কোনো ভুল হচ্ছে না তো? উনি তো সুস্থ শরীরে সেদিন বেরোলেন, তারপরে এমন কি হলো যে? উনি সেদিন অত দামি গয়না নিয়ে কি করে বেরোলেন? গাড়িতে না হেঁটে? আর কখন বেরিয়েছিলেন? গভীর স্বরে প্রশ্ন করল আকাশ। গাড়িতেই বেরিয়েছিলেন, ওই 6টা 6:30 নাগাদ। আপনাদের নিজস্ব গাড়িতে? না,
আমাদের গাড়ি গ্যারেজে। কিছু গন্ডগোল হয়েছিল বলে সেটা সারাই করতে দেওয়ার কথা ছিল। উনি তখন ক্যাবেই যাতায়াত করতেন। সেই দিনও উনি ক্যাব বুক করেই বেরিয়েছিলেন। আচ্ছা, ক্যাব কোথা থেকে বুক করেছিলেন? কি অদ্ভুত প্রশ্ন! এই বাড়ি থেকেই ক্যাব বুক করলেন। ওনার ফোন থেকেই বুক করেছিলেন? হ্যাঁ। কিন্তু আপনি যে বলেছিলেন উনি ফোনটা বাড়িতেই রেখে গেছেন। হ্যাঁ, ক্যাব বুক করে গাড়িতে উঠে আমার হাতে ফোনটা দিয়ে দিয়েছিলেন। আমি তো বলেছিলাম আপনাদের, উনি এরকম অনেক দিনের জন্য বেরোলে ফোনটা নিয়ে যেতেন না। আচ্ছা, তাহলে ফোনটা একটু দেখি। উনি কোন গাড়িতে গিয়েছিলেন সেটার ডিটেলসটা নিশ্চয়ই ক্যাবের অ্যাপের হিস্ট্রিতে পেয়ে যাব। এবারে বন্দনার মুখে অন্ধকার ছায়া নেমে এলো। সে বলল, ফোনটা আপাতত নেই, ওটা একটু খারাপ হয়েছিল, তাই আজ সকালে ওটা দোকানে দিয়ে এসেছি। কোন দোকান? মানিকতলার মোড়ে কয়েকটা দোকান আছে, ওখানেরই একটা দোকানে। দোকানের নাম কি? সঞ্জয় স্টোর্স। ফোন যখন দিয়ে এসেছেন, ফোনের বিলটা নিশ্চয়ই আছে। কই বিলটা দেখি। না না, মানে হ্যাঁ মানে না না না, বিল দেয়নি। আমার চেনা জানা দোকান, তাই বিল নিতে হয়নি। অনিমেষ এবারে বেশ বিরক্ত। আপনারা এরকমভাবে জেরা কেন করছেন বলুন তো? আমার দিদির স্বামী মারা গেছে, এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা জামাইবাবুর লাশটা দেখবো, সেটা আইডেন্টিফাই করব। আপনারা ওনার মানসিক অবস্থাটা একবার বুঝুন। অমানুষের মতো জেরা করেই চলছেন। করতে হচ্ছে অনিমেষ বাবু, করতে হচ্ছে। আপনি ভুলে যাচ্ছেন আপনার জামাইবাবু আমাদের সঙ্গে লুকোচুরি খেলছেন না, উনি খুন হয়েছেন। যাই হোক, বন্দনা দেবী, আপনার মতে আপনার স্বামী সকাল 6টা থেকে 6:30টার মধ্যে বাড়ি থেকে ক্যাব বুক করে বেরিয়ে পড়েছিলেন, তাই তো? হ্যাঁ। দৃঢ় স্বরে উত্তর দিল বন্দনা। কিন্তু এই বিষয়ের কোনো সাক্ষী আছে কি? আশেপাশে তো এত বাড়ি আছে, কেউ কি ওনাকে বেরোতে দেখেছে? সেসব আমি কি করে জানবো? আমি অত খেয়াল করিনি। কিন্তু আমি করেছি ম্যাডাম। ওই আপনার সামনের বাড়িতে একটি মেয়ে থাকে, তার নাম পিয়া। মেয়েটি সেই রাতে ক্যামেরা অন করে পড়াশুনো করছিল। ঘটনাচক্রে সেই ক্যামেরায় ধরা পড়েছে অনেক সত্য। আপনার স্বামী সেদিন রাত 1টার পর বাড়ি ঢুকেছিলেন ঠিকই, কিন্তু ভোর 6টার সময় বাড়ি থেকে মোটেও বেরোয়নি। রাদার আই উড সে তিনি সেই দিনের পর হয়তো এই বাড়ি থেকে জীবিত অবস্থায় কোনো দিনই বেরোননি। কি তাই তো মিসেস হালদার? আই এম রাইট অর রং? শাট আপ ইউ রাস্কেল! যা ইচ্ছে বলে যাচ্ছিস। কি চাস, কি চাস? হ্যাঁ, আমার দিদি আমার জামাইবাবুকে, মানে নিজের স্বামীকে খুন করেছে, এটা বলতে চাস, তাই তো? না না, সে কি করে সম্ভব? একা উনি করেছেন সেটা তো আমি বলছি না। একা মেয়ে মানুষ খুন করে লাশ তুলে নিয়ে দূরে কোথাও ফেলে আসতে পারবে? পারবে না, সে আমি জানি ভালো করে। এই কাজে আপনার দিদিকে আপনি তো স্বয়ং হস্তে সাহায্য করেছেন। এই 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 কি আজে বাজে বলছিস? সালা তোকে না। মুখ সামলে কথা বলুন অনিমেষ বাবু। আহা রোহিত, রাগ করো কেন? উনি তো মাত্র একটা প্রমাণ চেয়েছেন, আমরা সেই প্রমাণটা দিয়ে দিলেই ল্যাটাটা চুকে যায়। আচ্ছা অনিমেষ বাবু, বাইরে একটা গাড়ি দেখলাম যেন, সেটা তো আগের দিন এই বাড়ির সামনে দেখিনি। সেই গাড়িটা কি আপনার? হ্যাঁ আমার। কেন, তুই কিনবি? না 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 না, অত দামি গাড়ি কেনার ক্ষমতা তো আমার নেই। রোহিত, ওই গাড়িটাকে না ফরেন্সিক টেস্টে পাঠাও। গাড়িতে যে পরিমাণ ময়লা জমেছে, সম্ভবত ওই গাড়িটা মনে হয় 1 মাস ধোয়া হয়নি। দেখো, গাড়ির ওই ডিকিতে নিশ্চয়ই কিছু না কিছু একটা প্রমাণ তুমি পেয়ে যাবে। লাশটা যদি ওই গাড়িতে করেই নিয়ে যাওয়া হয়েছিল, কি তাই তো অনিমেষবাবু? এবারে অনিমেষের মুখে রাগের অনুভূতি বদলে ধরা দিল প্রবল ভয়।
তিনিও দিদির পাশে বসে পড়লেন। এখন ওদের দুজনেরই মুখ তুলে তাকানোর ক্ষমতাও ছিল না। মুখ কালো করে মাথা নিচু করে দুজনে বসে রইল। সত্যিটা স্বীকার করুন ম্যাডাম, আপনি অলরেডি ধরা পড়ে গেছেন। বন্দনা কেঁদে ফেলল, একেবারে বুক ফাটা কান্না। কেউ তাকে বাধা দিল না। নিজে থেকে কিছুক্ষণ পর সে চোখের জল মুছে দৃঢ়ভাবে তাকালো আকাশের দিকে। তারপর বলতে শুরু করলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি ওই পাষণ্ডটাকে, আমি মেরেছি, বেশ করেছি। ওরকম মানুষকে মেরে ফেলাই উচিত। ওর তো এই পৃথিবীর আলো দেখারই কথা ছিল না, ওর মায়ের গর্ভেই ওর মৃত্যু হওয়া উচিত ছিল। আবার কিছুক্ষণ চুপ করে বসে থেকে বন্দনা বলল, বিয়ের পর থেকে এমনি ও এত উন্নতি করেনি মিস্টার বোস। আমায় দিনের পর দিন ব্যবহার করে গেছে ওই লোকটা। অত বড় বড় কাস্টমার কি জন্য ওর দোকানে আসতো? গয়নার জন্য? এত বড় বড় অর্ডার ও কি করে পেত জানেন? আমায় ব্যবহার করে। আমায় বিয়ে করে ফুলসজ্জার রাতে আমায় ও কি বলেছিল জানেন? ও বলেছিল, আজ যেমন আমার বিছানা গরম করলে, ঠিক এমনভাবেই আমার কাস্টমারদের ধরে রাখার জন্য ওদের বিছানাও গরম করে আসতে হবে তোমায়। নিজের স্বামীর মুখে এই কথা শুনে আমার কি অবস্থা হয়েছিল ভাবতে পারেন? তবুও জোর করে আমায় ওই কাজ করাতো। তাতেও শান্তি ছিল না। বাড়ি এসে ওর পাগলামিরও শিকার হতে হতো আমায়। তারও অনেক প্রমাণ আছে আমার শরীরে, দেখবেন। সহ্য করতে পারবেন তো? থানায় গেলেন না কেন? এক্ষেত্রে তো আইনের সাহায্য নিতে পারতেন আপনি। থানা, পুলিশ সব ওর কেনা ছিল মিস্টার বোস। কোথায় গিয়ে কার কাছে বলবো? ওর টাকা ছিল, ক্ষমতা ছিল, আমায় পিঁপড়ের মতো পিষে মেরে ফেলতো যদি আমি ওর বিরুদ্ধে মুখ খুলতাম। 10টা বছর আমি এক নাগাড়ে কত অত্যাচার সহ্য করেছি জানেন? রোজ মদ খেয়ে অন্য কোথাও থেকে কি সব করে আসতো, তারপর বাড়ি এসে আমার সঙ্গে আর বাধা দিলে জ্বলন্ত সিগারেটের চেকা ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন অংশে কাটাকুটি খেলা, উলঙ্গ শরীরে চাবুক দিয়ে মারা, এসব তো লেগেই ছিল। আর কতদিন সহ্য করতাম। আর আমার ভাইকেও ও কথায় অপমান করত। কত শখ করে ভাইয়ের একটা বিয়ে দেবো ভেবেছিলাম, সব ঠিকও হয়ে গেল জানেন। কিন্তু ওই লোকটা একদিন আমাদের সামনে মদ খেয়ে আমাদের পায়ের হবু বউকে নিয়ে টানাটানি শুরু করে। ভাইয়ের বিয়েটা ভেঙে যায়। আর সহ্য করা যাচ্ছিল না মিস্টার বোস। তাই একদিন আমি আর আমার ভাই মিলে প্ল্যান করলাম, এই মানুষটাকে আমরা শেষ করে দেব। গত বুধবার সে গয়না নিয়ে মদ্যপ অবস্থায় বাড়ি ঢুকে যখন শুয়ে পড়ল, আমি একটা ছুরি নিয়ে গিয়ে ওর নলি কেটে ক্ষত বিক্ষত করে দিলাম। ওকে ছটফট করতে দেখে কি যে ভালো লাগছিল না, তা বলে বোঝাতে পারবো না। সেই দিন রাতে আমরা আর কিচ্ছু করলাম না। হলধর মাঝে মাঝেই গায়েব হয়ে যেত, তাই আমাদের ওপর ওর হারিয়ে যাওয়ার কোনো সন্দেহ আসবে না আমরা জানতাম। তাই মাথা ঠান্ডা করে ওর লাশ ডাম্প করার প্ল্যান করে নিলাম। পরের দিন মাঝরাতে ওর লাশ মুড়িয়ে নিয়ে আমরা অনিমেষের গাড়ির ডিকিতে তুলে রাজারহাটের একটা এঁদো জায়গায় গিয়ে ফেলে আসলাম। সঙ্গে ওর কিছু জামা কাপড় সমেত ব্যাগ ফেলে আসলাম। ঘড়ি আর ওয়ালেট ও অন্য রাস্তায় ফেলে দিলাম, যাতে পুলিশ ভাবে কেউ ডাকাতি করার জন্যই ওকে মেরেছে। রোজই ভাবতাম এই হয়তো লোকটার মরার খবর আসবে, কিন্তু না, তা হলো না। সন্দেহ যাতে আমাদের উপর না আসে তার জন্য ওর ফোনটা বাড়িতেই রেখে দিলাম। ফোনের লোকেশন ট্রেস করতে যাতে বোঝা না যায় যে আমি সত্যি বলছি, ও নিজের ফোন প্রত্যেকবারের মতো আমার কাছেই রেখে গেছে। কিন্তু ওই গয়নাটা আমি লুকিয়ে রাখলাম। ভেবেছিলাম পুলিশ ওর লাশ খুঁজে পেলে আমায় জিজ্ঞাসা করতে এলে আমি বলবো ওই গয়নাটা ওর সঙ্গেই ছিল। এতে পুলিশও ভাববে যে সেই গয়নার জন্য কেউ হয়তো ওকে খুন করেছে। সব প্ল্যান ঠিক মতোই করছিলাম,
কেউ কিচ্ছু বুঝতো না, কিন্তু সব কিছুতেই আপনারা রহস্য খুঁজে পান, তাই না? আঁক বাড়িয়ে কে আসতে বলেছিল আপনাদের? আপনারা কি মনে করেন হলধরের মতো মানুষ বেঁচে থাকার যোগ্য? সত্যি কি ওকে খুন করে আমরা অন্যায় করেছি? আকাশ ঠান্ডা মাথায় প্রশ্ন করল। শেষ দুটো প্রশ্ন করব আপনাকে। 1, গয়নাটা কোথায়? 2, মার্ডার ওয়েপেনটা কোথায়? এই বাড়িতেই, স্টোর রুমের মধ্যে একটা পুরনো ট্রাঙ্কে রেখেছি। ভেবেছিলাম পরে ওটা ভাইয়ের হাতে দিয়ে দেবো, কিন্তু তার আর সময় পেলাম না। হাত কড়া পরানো হলো বন্দনা আর অনিমেষকে। পুলিশ যখন ওদের গাড়িতে তুলছিল তখন বন্দনা সামান্য হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, একটা কথা আমি বলতে চাই। হ্যাঁ, আমি নিজেকে আর অনিমেষকে বাঁচানোর জন্য অনেক মিথ্যে বলেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি নিজের সঙ্গে সঙ্গে আমার ভাইটার ভবিষ্যৎ নষ্ট করেছি, কিন্তু ওই লোকটাকে মারার জন্য আমার কোনো দুঃখ নেই। রাত 2টো। শ্যামবাজারের রহস্য সন্ধানীদের খাবার ঘরে ঠুকঠাক প্লেট ও চামচের শব্দ হচ্ছে। রাতে খেতে খেতে ওদের আজ অনেকটাই দেরি হলো। সব শেষ করে ওরা এই ঘন্টা খানেক আগে বাড়ি ফিরেছে। আকাশ বলল, উফ, আজ সারাদিন যা গেল, এবারে খেয়ে দিয়ে মস্ত একটা টানা ঘুম দেব। এতক্ষণ উত্তেজনা চেপে রেখেছিল সূর্য, এখন বলল, তোর হঠাৎ ওদের উপর সন্দেহ হলো কেন বলতো? একজন মানুষ 7 দিনের জন্য বাড়িতে নেই, আর তার স্ত্রী নিশ্চিন্তে বাড়িতে বসে থাকবে। সে যতই অত্যাচারী হোক না কেন, কোনো যোগাযোগ না করলে কারও চিন্তা হবে না। আমার তো হতো না। ওরকম একটা মানুষ যদি 1 মাসও বাড়ি না ফিরতো তাহলেও আমার চিন্তা হতো না। আর বন্দনা তো নিজেই বললেন যে ওনার স্বামী মাঝে মাঝেই এরকম চলে যেত। ওসব কথার কথা সূর্য। একজন মানুষ অত দামি গয়না নিয়ে উধাও হয়ে গেলে তুই খোঁজ করবি না? মানুষটার জন্য না হলেও গয়নাটার জন্য তো তোকে খোঁজ একবার করতেই হবে। বারুইপুরের কাস্টমারটা গয়না পেল কি না সেই খোঁজটা পর্যন্ত অনিমেষবাবু একবার করলেন না, কারণ উনি জানতেন খোঁজ করে কোনো লাভ নেই। তবে ওদের নার্ভের কিন্তু ভালো জোর আছে। নির্দ্বিধায় কেমন অভিনয়টা চালিয়ে যাচ্ছিলেন বল। তবে অত কিছু সহ্য করলে তোর আমারও মনের জোর বেড়ে যেত, কিন্তু রাগে ক্ষোভে ওরা খুনটা গুছিয়ে করতে পারেনি। নইলে ওরা এমনভাবে ঘুঁটি সাজিয়েছিল যে তারপর ওদেরকে ধরা প্রায় নেক্সট টু ইম্পসিবল হয়ে যেত। এমন সময় আকাশের ফোন বেজে উঠল। আকাশ ফোনটা স্পিকারে দিল। বল রোহিত, কি খবর? গয়না পাওয়া গেছে, সঙ্গে ছুরিটাও। ছুরিটা জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিল ওরা, কিন্তু ছুরির হাতলের ফাঁকে যে ব্লাড স্যাম্পল পাওয়া গেছে সেটা হলধরের। এছাড়া আরও একটা খবর আছে। তোদের যে কারণে কেসে ঢোকালাম সেই কারণ নিজে থেকে হটে গেছে ভাই। এত ঘটনা শুনে সেই গয়না চামিলি আর নিতে চায় না। এছাড়া লোকটার ফোন ও ল্যাপটপ থেকে আরও ডিটেলস পাওয়া গেছে। লোকটা মোটেই ভালো না। নিজের স্ত্রীর বাজে বাজে ছবি অনেক রিচ বিজনেসম্যানদের কাছে পাঠাতো। তাদের পছন্দ হলে তারা ওর স্ত্রীকে ব্যবহার করত এবং মোটা টাকার জিনিস অর্ডার করতো ওর থেকে। ফালতু লোক, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আর ওদের কি খবর? এখন কারাগারেই থাকবে, কোর্টে তোলা হবে সোমবার। তোদের ওই ভিডিও ফুটেজটা অনেক কাজে লাগলো। সত্যি এই ঘটনাটা গয়না উধাও থেকে একটা মানুষের খুন অবধি চলে যেতে পারে সেটা ভাবিও নি। তোদের ভাই এলেম আছে, একদিনের লাশ আবিষ্কার এবং সঙ্গে খুনের কেস সলভ করে ফেললে। হ্যাঁ, তো ভাবাই যায় না রে। সত্যি তোরা না থাকলে এদের ধরা যেত না। থ্যাঙ্কস ভাই, মেনি মেনি থ্যাঙ্কস। ওকে, পরে কথা হবে, রাখলাম। ফোনটা কেটে আকাশ সূর্যের গোমড়া মুখের দিকে তাকিয়ে বলল, কি হলো? মন খারাপ কেন? আমাদের
পুলিশদের সামনে স্বীকারোক্তি নেওয়াটা উচিত হয়। আমরা না থাকলে পুলিশ ওদের সন্দেহের তালিকায় জীবনেই রাখত না। সত্যি কি ওদের শাস্তি পাওয়া উচিত ছিল? হলধর মানুষটাই তো নোংরা। মানছি অপরাধ হলধরের ছিল, কিন্তু অন্যায়ের প্রতিবাদ না করে অন্যায় করেই অপরাধীকে শাস্তি দেওয়া তো বুদ্ধিমত্তা বা সাহসের পরিচয় নয়। অন্যায় হলে সবার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয়। সবার অলক্ষ্যে অন্যায়কারীকে মেরে নিজেকে হিরো প্রমাণ করা যায় না। যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ, এবার আমি ঘুমোতে যাই। খবরদার, কাল 12টার আগে যদি আমায় ডেকেছিস না, তাহলে তোরা বুঝতে পারবি। শুনছিলেন আমাদের আজকের গল্প হলধর হালদারের অন্তর্ধান। গল্পকার অঙ্কিতা ঘোষ। গল্প পাঠে আমি সায়ন। হলধর রূপঙ্কর, আকাশ বাসব, সূর্য ব্রহ্মা, ভূদেব অতনু, রোহিত এবং ড্রাইভার অমিতাভ, চামেলি অনুশ্রী, বন্দনা ঐন্দ্রিলা, অনিমেষ অভিক, পিয়া মহুয়া। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা শ্রীমতী অঙ্কিতা ঘোষকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।